এফএ পরীক্ষা শেষ হয়ে গেছে। মন করছে পালাই পালাই, কিন্তু যাইটা কোথায়? শেষে মনে পড়ল পিতামহের দেশ পানিতরে তো যাওয়া হয়নি কোনো দিন। 24 পরগনার পানিতর, এখনও সেখানে জ্ঞাতি কাকারা রয়েছেন। মনে পড়তেই চলে গেলেন সেখানে। খুড়তুতো ভাই আর কাকারা আদর করে বুকে তুলে নিয়েছিল তাকে। মহানন্দর ছেলে বলে কথা, তার ওপর লেখাপড়ায় তো সে দারুণ তুখোর। তারপরই জীবনে এসে গেল এক রূপকথার গল্প। অর্ধেক রাজত্ব না হোকই বা রাজকন্যে, তা বলে গৌরী কি ফেলনা নাকি? পুকুর ঘাটে নাইতে গেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ইছামতিতে উথাল পাতাল করা টকবগে ছেলে পুকুর ঘাটে কোণে দেখে একেবারে লাজে জড়সড়। ভাইরা বললেন, আরে ও তো পুচকে মেয়ে, ওকে দেখে এত লজ্জা কেন? আর লজ্জা কেন? অমনি একটা বাঁশপাতার মতন কিশোরী দৌড়ে চলে গেল। লজ্জা হবে কেন? কিন্তু খেতে বসে সেই কিন্তুটা আরও প্রবল হয়ে উঠল সাহিত্যিক বিভূতিভূষণের মনে। রাতের বেলায় নেমন্তন্ন হয়েছে কালীভূষণ মুখোপাধ্যায়ের বাড়ি। ভদ্রলোক মুক্তার। খেতে বসেই দেখেন সকালবেলার সেই দৌড়ে পালানো মেয়েটা ভাতের থালা এগিয়ে দিচ্ছে। একেই কি বলে পূর্বরাগ। খেতে খেতে কালীভূষণ বলছেন, লজ্জা করে খাচ্ছ কেন বাবা? তুমি হলে গিয়ে আমাদের মহানন্দদার ছেলে, আর খুব নাকি নেকাপড়ায়ও ভালো তুমি। তা এই হলো আমার মেজো মেয়ে। গৌরী আবার ভাতের থালায় ভাত দিয়ে গেলেন। খুড়তুতো ভাই ব্যাপারটা আজ করতে পারলো, বুঝতে পারলো গৌরীর কপাল ভালো। কিন্তু বিভূতিভূষণ ভাবছেন, এফএ পাশ করলেই বিয়েতে ভর্তি হতে হবে, তারপরে বিয়ের কথা ভাবা যাবে। কিন্তু বিয়ের ফুল যে ফুটে উঠেছে। মা মৃণালিনীর কাছে প্রস্তাব গেল বিয়ের। মৃণালিনী দেবী একেবারে হা হা করে উঠলেন, না না, আগে বিয়ে পাশটা তো করুক, তারপর বিয়ে। সে তো নিশ্চয়ই, তবে কিনা পাকা কথাটা হয়ে থাক। মেয়ে আমার বাড়িতেই থাকবে যতদিন না বাবা যে নিজের পায়ে দাঁড়ায়। কি আর করেন মৃণালিনী দেবী, ঘরে বৌমা আসুক এ তো তার মনের বাসনা। ছেলেকে না জানিয়ে তলে তলে কোণে দেখা হলো। লাখো কথার অবসানে বিয়ের পাকা দিন শেষ পর্যন্ত ঠিক হলো 1324 বঙ্গাব্দের 32শে শ্রাবণ। বিভূতিভূষণরা তখন থাকেন মামার বাড়ি মুরাতিপুরে। সেখান থেকেই বরযাত্রীর দল রওনা হলেন পানিতরের উদ্দেশ্যে। সুন্দরী কিশোরী গৌরী কনের সাজে অনুপমা হয়ে অপেক্ষা করছেন তার প্রেমাস্পদের জন্য। বাজনা বাজিয়ে বরকে আহ্বান করলেন কনে পক্ষ। 14 বছরের কিশোরীর সঙ্গে 23 বছরের শিক্ষিত যুবক বিভূতিভূষণের বিবাহ হলো। মনে মনে খুব গর্বিত হলেন কালীভূষণ। বরযাত্রীরা কিন্তু এখনও সবাই আসেননি। বিভূতিভূষণ তাই আনমো না। বিয়ে হয়ে গেল, তবুও কলকাতার মেশের বন্ধুরা এখনও এলো না। মনটা ভালো লাগছে না। আর বাসর ঘরে মেয়েদের আবদার, গান গাইতে হবে। প্রায় কান্না পাবার জোগাড়। একটা আবৃত্তি করব, না না গান। এহেন সময় কলকাতা থেকে মেসের বন্ধুরা এসে পৌঁছালেন, বাঁচালেন তাকে। কিন্তু সে কতক্ষণ? আবার মেয়েদের আসরে বন্দী হলেন বিভূতিভূষণ। গান গাইতেই হবে। খুব অভিমান হলো বন্ধুদের ওপর। কৃষ্ণধন, ননী, জ্যোতির্ময়, বৃন্দাবন, কেউ তাকে বাঁচালো না। রেগেমেগে শেষে একটা শ্রাবণের গান ধরলেন, রবীন্দ্রসঙ্গীত। না না, ও চলবে না। দুষ্টুমি করে তখন ধরলেন গভীর দেহতত্ত্বের গান। ইরা পিঙ্গলা পঞ্চ ইন্দ্রিয়ের তাড়নায় মেয়েরা ততক্ষণে হাওয়া। দরজার কপাট পড়ল। জানতে চাইলেন, তোমার নাম কি গো? জানে না বুঝি? তোমার মুখে শুনতে চাই। কুমারী গৌরীরানী মুখোপাধ্যায়। মুচকি হেসে ফেলেন বিভূতিভূষণ। মুখোপাধ্যায়? না না, কুমারী গৌরীরানী বন্দ্যোপাধ্যায়। হো হো করে হেসে বিভূতিভূষণ দরজার ওপাশে আড়িপাতানিদের হাস্যে প্রবল রোল উঠল। গৌরী নিজেকে সামলে নিয়ে বললেন, না না, কুমারী আর নই, ঠিক বলেছেন আপনি। চাপা ফুল আর গৌরীর কথা ভাবতে ভাবতে বিয়ে পরীক্ষা হয়ে গেল। একটা বছরও পুরো হয়নি। 1325-এর 20শে আষাঢ় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গৌরীকে নিয়ে ব্যারাকপুরে এলেন। সেই প্রথম বুঝি এত কাছে পাওয়া। গাড়িতে বসে বসে কলের গান শোনা, বেলেঘাটা রেল ব্রিজে প্রথম ঘর বাঁধার কথা। কিন্তু সবই কি স্বপ্ন? বিয়ে পাশ করে এমএতে ভর্তি হলেন সাহিত্যিক বিভূতিভূষণ। দেখতে দেখতে পুজোর ছুটি এলো। 11ই অক্টোবর গৌরীর সঙ্গে আবার দেখা এবং শেষ দেখা। বাপের বাড়িতে গেল গৌরী। আর মাসখানেক পরে 6ই অগ্রহায়ণ 1325 বঙ্গাব্দে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বিভূতিভূষণকে শূন্য করে দিয়ে পরপারে পাড়ি জমালো বিভূতিভূষণের প্রথমা পত্নী গৌরী। উদ্ভ্রান্ত বিভূতিভূষণের জীবনে আরণ্যকের জীবন নেমে এলো। ঘাটশিলায় বাড়ি করে নাম দিয়েছিলেন গৌরীকুঞ্জ। আরণ্যক উৎসর্গ করেছেন এই পঞ্চদশীকেই। পড়াশোনায় ইতি ঘটল। শিক্ষকতার জীবন নিয়ে জাঙ্গিপাড়ায় চলে গেলেন তিনি। জীবন কখনো সমান যায় না। তার থাকে চড়াই উতরাই,
গৌরীর কথা বিভূতিভূষণ কখনো ভুলতে পারেননি। তবুও তার জীবনকে ঘিরে কখনো এসেছে সুপ্রভার উষ্ণ সান্নিধ্য, কখনো খকুর সাদর সম্ভাষণ, সে এক অন্য ইতিহাস। কিন্তু এরা কেউ তাকে বাঁধতে পারেনি। তা পারলেন অটোগ্রাফ নিতে এসে আরেক ষোড়শী, সেও গৌরীর চলে যাওয়ার দীর্ঘ 21 বছর বাদে 1346 বঙ্গাব্দের 1 অগ্রহায়ণ। তার বোন জাহ্নবী ইছামতিতে জলে ডুবে মারা যান। বিধবা জাহ্নবী 2টি পুত্র কন্যা উমা আর শান্তকে নিয়ে বনগায় বাস করছিলেন। বিভূতিভূষণই এখানে বাসা করে দিয়েছিলেন তাকে। হঠাৎ 3রা অগ্রহায়ণ টেলিগ্রাম পেলেন বিভূতিভূষণ বাবু। স্কুল থেকেই ছুট লাগালেন বনগায়। তারপর এক বিভ্রান্তিকর অবস্থা। বোনের বাড়ির কাছে নতুন বাসা করেছেন বিনাপানি ভবনের আবগারি ইন্সপেক্টর ষোড়শীকান্ত চট্টোপাধ্যায়। তার শ্যালক নিরঞ্জন চক্রবর্তী জানালেন, যিনি নদীতে ডুবে মারা গেলেন তিনি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণের বোন। বিভূতিবাবু মৃত্যুর সংবাদ পেয়ে এসেছেন। বিভূতিভূষণ নামে এক সাহিত্যিক এসেছেন শুনে ষোড়শীকান্তর মেজো মেয়ে বনগা স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী 17 বছরের কল্যাণী এক পায়ে খাড়া। তার বাতিক আছে সাহিত্যের। গুরুজনে বললেন, এখনই যাওয়াটা শোভা পায় না। 3 দিন বাদে 5ই অগ্রহায়ণ কল্যাণী গেলেন তার নির্মলা পিসিকে সঙ্গে নিয়ে বিভূতিভূষণের বাড়ি। একথা কথার পর পিসি বললেন, এই রমার বড় শখ আপনাকে দেখবে, ও আবার একটু সাহিত্য পাগল কিনা। কথায় কথায় বিভূতিভূষণ বললেন, বনগার সঙ্গে এবার পাট চুকিয়ে চলে যেতে হবে যে। মেয়েটি কি একটু প্রগলভ? না হলে কেমন করে বলল, সত্যি কি আসবেন না? কেন, আমরা আছি তো, আমাদের কাছে আসবেন। এই আহ্বানে বিভূতিভূষণ যেন একটা আন্তরিকতা স্পর্শ পেলেন। বললেন, আচ্ছা আসব। সাহস পেয়ে কল্যাণী অটোগ্রাফের খাতাটা বাড়িয়ে দিলেন। বিভূতিভূষণ সাগ্রহে লিখে দিলেন, গতি জীবন, গতির দৈন্যই মৃত্যু। আর ডায়েরিতে এই পরিচয়ের কথা স্মরণ করে বিভূতিভূষণ লিখেছিলেন, তুমি যেদিন আমার বাসায় অটোগ্রাফ আনতে যাও সেদিনটি থেকেই এ বন্ধুত্বের প্রথম অঙ্কুর সকলের অলক্ষ্যে প্রথম ফুটেছিল। তারপর শুরু হলো মাঝে মাঝে বনগা আসার পালা এবং কল্যাণীদের সঙ্গে একটা যোগাযোগেরও পালা। বিভূতিভূষণের মেশে কল্যাণী একদিন পাঠালেন সটি ফুল আর নীলোৎপল গল্প দুটি। একদা ছাপার হরপে সে দুটি পত্রিকাতে প্রকাশও পেল গল্পিকা আকারে। আর বিভূতিভূষণ নামে এক সাহিত্যিক অভিনন্দিত করলেন, তোমার মধ্যে একটি কবি ও ভাবুক বাস করে। বিভূতিভূষণ মাঝে মাঝে বলেন, কলকাতায় আমার মেশে এসো না। কল্যাণী বলে, ধ্যাৎ, তাই কি হয় নাকি? এমনি করে একদিন এলো জন্মদিন। হাতে করে বিভূতিভূষণ নিয়ে এলেন নতুন প্রকাশিত আদর্শ হিন্দু হোটেল। টানাটানি করতে গিয়ে কল্যাণীর হাত ফসকে পড়ে গেল। সবাই দেখলো বিভূতিভূষণ কল্যাণীর জন্য এনেছেন একটা খুব ভারী সুন্দর সাবানদানি। তবুও বিভূতিভূষণের মনে বড় সন্দেহ, দুজনের বয়সে এত ব্যবধান, কল্যাণী কি তাকে ভালোবাসতে পারবে? অবশেষে সব জল্পনার শেষ হলো। একদিন দুজনে মিলে যৌথভাবে প্রণাম জানালেন কল্যাণীর মা এবং বাবাকে। ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলেন তারা। ষোড়শীকান্ত পঞ্জিকা দেখে শুভক্ষণ শুভ দিন নির্ণয় করলেন 17ই অগ্রহায়ণ 1347 বঙ্গাব্দ। এক অগ্রহায়ণে পরিচয়, 2 বছর পেরিয়ে গিয়ে আরেক অগ্রহায়ণে পরিণয়। জীবনটা কি গতিময়। বিয়ের ঠিক 8 দিন আগে কল্যাণীকে একটা চিঠি লিখলেন বিভূতিভূষণ। তাতে বিয়ের নানা কথা। 41 মির্জাপুর স্ট্রিট, কলকাতা, রবিবার 8ই অগ্রহায়ণ 1940। কল্যাণী আসু, তোমার এবারকার পত্রখানা চমৎকার হয়েছে কল্যাণী। আমার অত্যন্ত ভয় হচ্ছে যত বিয়ে এগিয়ে আসছে। আমি রইলাম কলকাতায় বসে, নুটু পড়ে রইল ঘাটশিলায়। কাজকর্মের কিছুই ঠিক হলো না এখনও। অনেক কিছু অনুষ্ঠান আছে বিয়ের, পিড়ি চিত্র করা, শ্রী গড়া, ডালা সাজানো, এসব কে করবে বুঝতে পারছি নে। আমারও খুব আশ্চর্য মনে হয় তোমার সঙ্গে পরিচয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সব কথা ভাবলে। এখন মনে হচ্ছে হয়তো অনেক জন্মের বন্ধন ছিল তোমার সঙ্গে, নয়তো এমন কেন হবে? তুমি ভালোবেসে আমার ঘরে আসতে চাইছো। তোমার কত ভালো পাত্রের সঙ্গে যোগাযোগ হতে পারত, কিন্তু তা যখন তুমি ফেলে আসতে চাইছো তখন তোমার ভালোবাসার মান আমায় রাখতে হবে বই কি। তোমাকে ভালোবাসি ও স্নেহ করি বলেই বিবাহে মত দিয়েছিলুম, নইলে কেউ কি আমায় আবার বন্ধনের মধ্যে ফেলতে পারত? তুমি সুরেনকে বলেছিলে ব্যারাকপুরে পুরোহিত ঠিক করার কথা, সে কি গিয়েছিল? রাঁচিতে একটি সাহিত্য সভায় যাওয়ার পথে ঘাটশিলায় নেমে চা খেতে খেতে ভাতৃবধূ যমুনা বন্দ্যোপাধ্যায়কে বললেন, জানো বৌমা, এবার আমি বিয়ে করছি। কোথায়, কেমন মেয়ে, কি নাম? মেয়েটির নাম কল্যাণী। খুব ভালো মেয়ে, তবে বয়সে আমার চেয়ে অনেক ছোট। কল্যাণীর বাবা ষোড়শীকান্ত চট্টোপাধ্যায় আবগারি বিভাগে চাকরি করেন। বর্তমানে বনগ্রামে বদলি হয়ে এসেছেন।
আমাকে প্রায় ওরা নিমন্ত্রণ করেন, বেশ খাওয়া দাওয়া হয়। শুনে খুব খুশি হয়েছিলেন নটুবিহারী আর তার স্ত্রী যমুনা। বিয়ে ঠিক করে এসে ভাইয়ের সঙ্গে নানা পরামর্শ করলেন। ঠিক হলো বনগাঁয় এক কাকার বাড়িতে থেকে বিয়ে হবে। সেখানে বিভূতিভূষণের মিতে শ্রী বিভূতিভূষণ মুখোপাধ্যায়ও আছেন। সবাই ভাবতে লাগলেন কে কেমন কাপড় পরবেন, কেমন সাজবেন গুজবেন। নটুবিহারী কলকাতায় এলেন বিয়ের বাজার করতে। যমুনাকে ভাটপাড়ায় রেখে বাজার সেরে তিনি রওনা হলেন বনগ্রামের উদ্দেশ্যে। সতীশ মামা মজুমদাররাও তৈরি। বিয়ের ঠিক দুদিন আগে বনগাঁয় এসেছেন বিভূতিভূষণ। বড় মামা বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের নামে বিয়ের নিমন্ত্রণপত্র ছাপা হলো। সতীশ মামার বাড়িতে বর সাজগোজ করছেন এমন সময় সজনীকান্ত দাসের নেতৃত্বে কলকাতা থেকে সাহিত্যিকের দল পদযাত্রী হয়ে এলেন। হাতে করে তারা নিয়ে এসেছেন শনিবারের চিঠি। তাতে লেখা, পথের পাঁচালী শেষ করিয়া বিভূতিভূষণের ঘরের পাঁচালী শুরু। ললাটে চন্দনের তিলক, সোলার টোপর মাথায়, চোখে মুখে আনন্দের বিভূতি উজ্জ্বল। ওদিকে কনের বাড়িতে ঘন ঘন শঙ্খধ্বনি এবং উলুধ্বনি। বিশিষ্ট বরকনে উপযুক্ত সজ্জায় সজ্জিত হয়ে পিড়িতে বসছেন। কন্যা সম্প্রদান করলেন পিতা ষোড়শীকান্ত। শাস্ত্রের খুঁটিনাটি মানা হলো, এমনকি স্ত্রী আচারও। সজনীকান্ত ছড়া চাপিয়েছেন। মনোগ্রাম পল্লী বার্তা পেজ থেকে বিয়ের উপহার পদ্য ছাপিয়ে এনেছেন স্বভাবকবি মনমথ মোক্তার। তাতে লিখেছেন, স্বর্ণাসনে সরস্বতী স্বর্ণবীণা করে, উল্লাসে দেহিনা চাহি আনন্দ সবার, নাচিছে হৃদয় আজি সন্ধ্যা সমীরণে, হে উদাস কবি ফুল ফুটেছে তোমার। হেমন্ত শিশির সন্ধ্যা আজি শুভক্ষণে, তোমার জীবন মরু করিলা শীতল, সংসার সাগর মাঝে পুণ্য সমীরণে, স্বর্ণতরিতব কবি ভাসিল অমল। বিভূতিভূষণ এতদিনে রমাপতি হলেন। এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দাম্পত্য জীবনের জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।